আসসালামু আলাইকুম। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে বৃষ্টি, বাতাস এবং ছাতা, এই রিলেটেড যে ম্যাথগুলো। আপনারা কোশ্চেন ব্যাংক খুললে বা মডেল কোশ্চেনগুলো খুলে দেখতে পাবেন যে এই রিলেটেড ম্যাথগুলো কিন্তু খুবই আসে ভেক্টর চ্যাপ্টার থেকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এর ভিতরে প্যাঁচ দেওয়া অনেক ইজি, এবং ভেক্টর অধ্যায়ে আসলে সৃজনশীল কোশ্চেন বা রিটেন কোশ্চেন করার জন্য এই টপিকটা আমি মনে করি বেস্ট একটা টপিক। তো এই টপিকের সমস্যাটা হচ্ছে যে এই যে বাতাসটা আছে না, এই বাতাস দিয়ে যদি কোনো গোলমাল পাকিয়ে দেওয়া হয়, অর্থাৎ গাড়ি যাচ্ছে, গাড়ি যাওয়ার জন্য একটা বাতাস ক্রিয়েট হয় পেছন দিকে, গাড়ির গতির পেছন দিকে, যদি সেখানে আরো এক্সটার্নাল আরো অনেকগুলো বাতাস ক্রিয়েট করে দেওয়া হয়, সাপোজ ধরেন যে ঝড় হচ্ছে বা অন্য কোনো ভাবে কোনো বাতাস ক্রিয়েট করে দেওয়া হলো, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি এই ম্যাথমেটিক্স গুলো অনেক গোলমেলে হয়ে যায়, ক্যালকুলেশন গুলো অনেক গোলমেলে হয়ে যায়। তো তার জন্য কি করতে হবে, আমাদের বেসিকটা জানা লাগবে যে আসলে বৃষ্টি ম্যাথের বেসিকটা কি জিনিস। দেখেন, বেসিকটা জানার আগে প্রথমে আমরা এই যে তিনটা টার্ম, বৃষ্টি, বাতাস এবং ছাতা, এই তিনটা টার্মের পরিচয় জানবো, যে অ্যাকচুয়ালি এগুলো কি জিনিস, এগুলো কিভাবে কাজ করে। দেখেন, প্রথমে আসছে আমাদের বৃষ্টি। বৃষ্টি কি জিনিস? বৃষ্টি হচ্ছে একটা মেয়ের নাম। বৃষ্টি একটা মেয়ের নাম, যে কিনা অত্যন্ত রূপবতী এবং অত্যন্ত গুণবতী। যেমন এটা হচ্ছে বৃষ্টি বাড়ি। বৃষ্টির বৈশিষ্ট্য হচ্ছে প্রতিদিন বাড়ি থেকে সকালে বের হবে এবং ডাইরেক্ট স্কুলে যাবে। প্রতিদিন বাসা থেকে বের হবে এবং ডাইরেক্ট স্কুলে যাবে। সে এদিক ওদিক তাকায় না, সরাসরি বাসা থেকে বের হয়ে সোজা রাস্তায় স্কুলে যায়। সমস্যা হচ্ছে আমাদের এই গল্পে একটা ভিলেন আছে। ভিলেনের নাম কি জানেন? ভিলেনের নাম হচ্ছে বাতাস। এই বাতাসের কাজ হচ্ছে বৃষ্টিকে ডিস্টার্ব করা। কারণ কি? বৃষ্টি অনেক রূপবতী, অনেক সুন্দরী। কি করে? বাতাস যখন দেখে বৃষ্টি এখান থেকে বের হয়ে স্কুলে যাচ্ছে সরাসরি, তখন সে এই দিক থেকে ডিস্টার্ব করে। এই দিক থেকে তাকে তেড়ে আসে ডিস্টার্ব করার জন্য। যখন বৃষ্টি দেখে বাতাস তাকে এই দিক থেকে ডিস্টার্ব করার জন্য তেড়ে আসছে, সে তখন নিজেকে বাঁচানোর জন্য কি করে জানেন? এই রাস্তা দিয়ে চলে যায়। অর্থাৎ যখন সে দেখে বাতাস এই দিক থেকে আসছে, বাতাস এই দিক থেকে তাকে ধাক্কা দিচ্ছে, তখন বৃষ্টি সোজা রাস্তা না এসে এইভাবে তির্যক ভাবে সে স্কুলে যায়। যদি ঘটনাটা উল্টা হয়, অর্থাৎ সাপোজ ধরেন বৃষ্টি সিম্পলি বাড়ি থেকে বেরো স্কুলে যাচ্ছিল, বাতাস যখন দেখলো যে আমি এই দিক থেকে ডিস্টার্ব করে তাকে পারছি না, সে ওই দিক দিয়ে চলে যাচ্ছে, তখন সে এইভাবে ডিস্টার্ব করা শুরু করলো। দেখেন কি হয় ঘটনা। এইভাবে বাতাস তাকে ডিস্টার্ব করা শুরু করলো, তাকে তাড়ানো শুরু করলো, তাকে ডিস্টার্ব করতে শুরু করলো। তখন কি করলো? বৃষ্টি তখন সোজা রাস্তায় না গিয়ে এইভাবে চলে গেল। এটা হচ্ছে বৃষ্টি এবং বাতাসের পরিচয়। সিম্পলি মনে রাখবেন, বৃষ্টি হচ্ছে আমাদের সিনেমার নায়িকা, যে কিনা অত্যন্ত ভদ্র, আর বাতাস হচ্ছে এখানে বখাটের কাজ করছে। বাতাস কি হচ্ছে? বখাটের কাজ করছে। বাট এই দুইজন যখন আসে, অর্থাৎ নায়িকা যখন আসে, আমাদের ভিলেন যখন আসে, তখন এখানে অবশ্যই একটা নায়ক দরকার। নায়ক হচ্ছে আমাদের ছাতা। অর্থাৎ ছাতা কি করতেছে? যেই লোকটা এই পুরো বিষয়টাকে ফেস করে, তার গায়ে যেন কোনো অ্যাটাক না হয়, দ্যাটস ওয়াই ও কিন্তু ছাতা হিসেবে পুরো ঢাল হয়ে থাকে, তাই না? ধরেন সাপোজ এই যে এই পুরো সিস্টেমটা লব্ধি এদিকে ক্রিয়া করছে, অর্থাৎ এখানে বাতাসও আছে, বৃষ্টিও আছে, এই লব্ধি বরাবর, তাই না? কি করে হচ্ছে আমি একটু পরে বোঝাচ্ছি। এই লব্ধি বরাবর যখন দুটো আছে, তখন বাতাস কি করবে? এইভাবে ধরে থেকে দুটো থেকে আমাদের নায়ককে প্রোটেক্ট করবে। অর্থাৎ নায়ক এখানে অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভ হিসেবে কাজ করে। নায়ক কিন্তু আসলে নায়িকাকে রক্ষা করে না, বাতাসের সঙ্গে যুদ্ধ করে না। সে অ্যাকচুয়ালি আমাদের যে মানে অথর, তাকে সে প্রোটেক্ট করতেছে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই পুরো গল্পটা যেটা বললাম, এই গল্পটাকে যদি আমি শুধুমাত্র গল্প না ধরে একটু ফিজিক্সের ম্যাথমেটিক্স দিয়ে প্রুফ করার ট্রাই করি যে আসলে জিনিসটা কি আদৌ এভাবে হয়, একটু দেখেন। ধরেন এইটা একটা ভেক্টর, এটা হচ্ছে বৃষ্টির ভেক্টর। বৃষ্টি যেহেতু পড়তেছে উপর দিক থেকে নিচের দিকে, তার একটা বেগ আছে, দ্যাটস ওয়াই অবশ্যই সেটা একটা ভেক্টর। এই ভেক্টরের সাথে যদি এই দিক থেকে একটা ভেক্টরকে আমি অ্যাড করে দিই, অর্থাৎ এটা হচ্ছে বাতাস আর এটা হচ্ছে বৃষ্টি, দেখেন এই দুইটা লব্ধি অতি অবশ্যই এদের দ্বারা সৃষ্ট যেই সামান্তরিক, সেই সামান্তরিকের কর্ণ বরাবর যাবে, তাই না? এই বিষয়ে তো কোনো ডাউট নেই। এবার একটু আপনি এই চিত্রটাকে এটার সঙ্গে মিলায় দেখেন। বাতাস এই দিক বরাবর কাজ করছে, তার মানে এই পুরো ভেক্টরটাকে আমি এখান থেকে তুলে নিয়ে গিয়ে এখানে বসাতে পারি। কোনো আপত্তি? আমার মনে হয় না কোনো আপত্তি থাকার কথা, তার কারণ আমি এটার ম্যাগনিটিউড এবং দিক এই দুটোকে ঠিক রেখে যদি এই জিনিসটাকে এখান থেকে এখানে রিপ্লেস করি সমান্তরাল বরাবর, সেক্ষেত্রে আমার মানের কোনো পার্থক্য আসে না। এটাকে এখানে নিয়ে চলে যাই,
এরপরে এই পুরো সিস্টেমটা যদি আমরা লব্ধি বের করি, দেখেন এই লব্ধিটা কিন্তু এই বড় কাজ করে, তাই না? এখন কথা হচ্ছে তাহলে এত গল্প দিয়ে বলার কি দরকার ছিল? গল্প দিয়ে বলার দরকার ছিল তার কারণ পরীক্ষার হলে যদি কখনো উল্টোপাল্টা হয়ে যায়, অর্থাৎ মেইন বিষয়টা হচ্ছে যে আমি যখন একটু পরবর্তীতে একটু আপডেট ভার্সনে আসবো, অর্থাৎ দুইটা বাতাস এদিক থেকে একটা এদিক থেকে একটা আসছে, দুইটা বাতাস সামনাসামনি কলিশন হচ্ছে, এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার লব্ধিটা কি হবে? সেক্ষেত্রে আমার গল্পটা কাজে দিবে। কিভাবে কাজে দিবে একটু পরে আসছি। তার আগে এই জিনিসটার ভেক্টর যেই আকারটা একটু আমরা দেখে নিই। দেখেন এটা হচ্ছে বৃষ্টি ছিল, এটা হচ্ছে বাতাস। এই দুইটা লব্ধি কোন দিক বরাবর কাজ করবে? এই দিক বরাবর কাজ করবে। দেখেন এটা এটা অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি, তাই না? তার মানে এই ভেক্টরটা কিন্তু সেম। এটা ছিল আমাদের বৃষ্টি, এটা ছিল আমাদের বাতাস। এই রিলেটেড বেসিকটা যখন দিলাম তখন একটা ছোট্ট ম্যাথ করা যাক। ম্যাথটা আমি একটু পড়ে শোনাই। রাতুল ভাইয়া 10 কিলোমিটার/আওয়ার বেগে বাইক চালিয়ে যাচ্ছিলেন, সিম্পলি বাইক চালিয়ে যাচ্ছিলেন। এমন সময় 5 কিলোমিটার/আওয়ার বেগে খাড়া বৃষ্টি পড়তে শুরু করলো। খাড়া, এই 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 কথাটার অর্থটা কি? খাড়া বৃষ্টি পড়তে শুরু করছিল, এই কথাটার অর্থ হলো এই যে ওখানে এক্সটার্নাল কোনো বাতাস ছিল না, অর্থাৎ ওখানে অ্যাকচুয়ালি দ্যাটস টাইম কোনো বাতাসই ছিল না। রাতুল ভাই যাচ্ছিলেন, এমন সময় বৃষ্টি পড়তে শুরু করলো। এই সময় বৃষ্টির লব্ধি বেগটা কত হবে? ম্যাথটা আমরা করব। দেখেন ছোট্ট করে একটু এখানে ছবি। কিলোমিটার/আওয়ার এই বেগে বৃষ্টি পড়ছিল, এটা হচ্ছে কি বৃষ্টি। রাতুল ভাইয়া এই দিক থেকে এদিকে যাচ্ছিলেন, সাপোজ রাতুল ভাইয়া এই দিক থেকে এদিকে যাচ্ছিলেন কত? 10 কিলোমিটার/আওয়ার বেগে। কথা হচ্ছে যে কোনো যানবাহন বা কোনো মানুষ যখন কোনো একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট স্পিডে হাঁটতে থাকবেন বা যেতে থাকবেন, ওই সময় যখন লব্ধি বেগ আমরা বের করব তখন এই বেগের বিপরীত দিকে আমাকে এটাকে ঘোরাতে হবে। অর্থাৎ 10 কিলোমিটার/আওয়ার বেগে যেহেতু এটা এই দিকে যাচ্ছিল, আমাকে বেগটা এই দিকে বের করতে হবে। অর্থাৎ এই দিকে বেগটা কত হবে? আমাকে এটা মাইনাস করতে হবে, মানে এটা গাড়ির বেগের মাইনাস। বাট এখানে অ্যাকচুয়ালি মাইনাস হওয়ার যে কারণটা আমরা একটু পরে আসবো। জাস্ট এতটুকু জেনে রাখেন যে গাড়ি যেদিকে যাবে তার উল্টো দিকে আমাদের বেগের মানটা নিতে হবে। এখন এটা যদি আমাদের নতুন ভেক্টর হয়, এটা যেহেতু বৃষ্টি, দ্যাটস ওয়াই বৃষ্টির এই ভেক্টরটাকে আমরা টেনে এখানে নামিয়ে দিতে পারি, তাই না? ম্যাগনিটিউড সেম রেখে আমরা যদি এটা সমান্তরাল রেখে আগিয়ে নিয়ে যাই, কোনো পাপ হবে না। এখন এই দুইটা লব্ধি আমরা বের করবো এভাবে। এটা হচ্ছে ইন্টারনাল অ্যাঙ্গেল, এই সামান্তরিকের কর্ণ বরাবর আমি লব্ধি প্রকাশ করছি। এই লব্ধির মানটা কত হবে? r = 5 স্কয়ার প্লাস 10 স্কয়ার, 125 √125। এটা হচ্ছে আমার লব্ধি, বৃষ্টির লব্ধি বেগের মান কিলোমিটার/আওয়ার। আর অ্যাঙ্গেলের মানটা কত হবে? দেখেন tan ইনভার্স এটা ডিভাইড বাই এটা, তাই না? লম্ব ডিভাইড বাই ভূমি। লম্বের মানটা কত ছিল? 10, আর ভূমির মানটা কত ছিল? 5, অর্থাৎ tan ইনভার্স 2 থিটা। কথা হচ্ছে যে এই বেগটাকে আমি উল্টো দিকে কেন ঘোরালাম, এটা বোঝার জন্য আমাদের বাতাসকে পোস্টমর্টেম করতে হবে। অর্থাৎ বাতাসের যেই ঘটনাটা, বাতাস কিভাবে বয় বা বাতাস কয় প্রকারের, এটা আমাদের জানতে হবে। এখন কথা হচ্ছে এর আগের ম্যাথে আমি গাড়ির গতির বিপরীত দিকে মানটা কেন নিলাম? অর্থাৎ গাড়ি যেদিকে গতিশীল ছিল, গাড়ি ছিল এইদিকে গতিশীল, আমি মানটাকে উল্টা দিকে ঘুরে নিলাম। এর কারণটা কি ছিল? এর কারণটা আমি এখন ব্যাখ্যা করব। কারণটা ব্যাখ্যা করার আগে আমার জানতে হবে অ্যাকচুয়ালি বাতাস কয় প্রকার। বাতাস দুই প্রকার। প্রথমত ইন্টারনাল বাতাস, এক্সটার্নাল বাতাস। ইন্টারনাল বাতাসের বিষয়টাকে আমি একটু ব্যবহারিক আকারে দেখাই। দেখেন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি এই জায়গায় দাঁড়িয়েছি, মানে এটা কি? এই জায়গায় একটু আগে যে বাতাসটা ছিল সেই বাতাসের জায়গাটা দখল করে আমি এখানে দাঁড়িয়ে আছি, তাই না? অর্থাৎ আমার জায়গায় একটু আগে বাতাস ছিল, সেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। আমি যখন একটু সামনে মুভ করলাম তখন কি ঘটনা ঘটলো? আমার পেছনে যে জায়গাটা একটু আগে গ্যাপ ছিল, অর্থাৎ আমি থাকার দরুন ওই জায়গায় কোনো বাতাস ছিল না, এখন সেই জায়গায় বাতাস আছে। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গায় কিন্তু একটু আগে বাতাস ছিল, এখন নেই। বিষয়টা কি বোঝা গেল? বিষয়টা কি ধরতে পারছেন? বিষয়টা হচ্ছে এই যে আমি যখন পেছন থেকে সামনে মুভ করলাম,
সামনের যে বাতাসটুকু, এই বাতাসটুকু কিন্তু পেছন দিকে চলে গেল, সামনের বাতাসটুকু পেছন দিকে চলে গেল। আমি যখন আরো সামনে মুভ করব তখন এই বাতাসটুকু কিন্তু পেছনে চলে যাবে। এখন আমি যদি পেছন থেকে একটু জোরে স্পিডে আমি মুভ করি, সেক্ষেত্রে কিন্তু বাতাসের একটা ফ্লো তৈরি হবে, এখানে তৈরি হবে না? জিনিসটা একটু বাসায় গিয়ে নিজে নিজে করতে পারেন, বাসায় নিজে নিজে জিনিসটাকে একটু রিয়েলাইজ করতে পারেন। দেখেন, যখন আমি মুভ করছি তখন সামনের বাতাসটা যখন পেছন দিকে গতিশীল হচ্ছে, এই গতিশীল হওয়ার দরুন পেছনে একটা বেগ প্রাপ্ত হচ্ছে, এবং এই বেগের মানটা কিন্তু এক্স্যাক্ট আমি যেই বেগে সামনের দিকে মুভ করছি ঠিক সেই বেগ। অর্থাৎ আমার যদি এখান থেকে সামনে আসার বেগের মানটা 5 কিলোমিটার/আওয়ার হয়, সাপোজ সেক্ষেত্রে বাতাসের স্পিডটা হবে পেছন দিকে 5 কিলোমিটার/আওয়ার। এই জিনিসটাকে একটু প্র্যাকটিক্যালি বলি কিভাবে আপনি এটাকে রিয়েলাইজ করবেন। ধরেন সাপোজ আপনি গাড়িতে যাচ্ছেন বা সাইকেল চালাচ্ছেন, সাইকেল চালানোর সময় আপনি দেখলেন চৈত্র মাস, এখানে কোনো বাতাসের অস্তিত্ব নাই, আপনি সাইকেল উঠে রওনা দিলেন, হুট করে দেখবেন আপনার গায়ে বাতাস লাগছে, তাই না? আপনি কিন্তু বাতাস অনুভব করতে পারবেন। তারপর ধরেন আপনি বাসে যাচ্ছেন, বাসের মধ্যে যখন বসে আছেন খুব বাতাস, মানে একদম বাতাস নাই, অনেক গরম লাগছে, যখন বাতাস মানে বাসটা যখন চলা স্টার্ট করলো, আপনি বাইরে মাথা দেন, দেখবেন কিন্তু আপনার মাথায় বাতাস লাগছে। অর্থাৎ ওই জায়গাতে কিন্তু আগে কোনো বাতাস ছিল না, ওখানে কিন্তু কোনো বাতাসের অস্তিত্ব ছিল না, বাট আপনি যখন মুভ করছেন সামনের দিকে, এই মুভ করার জন্য কিন্তু ওখানে একটা বাতাস ক্রিয়েট হচ্ছে। এই ক্রিয়েটটা কেন হচ্ছে? ক্রিয়েটটা হচ্ছে ওই যে আপনি যখন সামনে মুভ করছেন, পেছনে যে ফিল আপ জায়গাটা, যেটা একটু আগে অপূর্ণ ছিল, জায়গাটা ফাঁকা ছিল, ওই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ফিল আপ হচ্ছে, সামনে থেকে বাতাস গিয়ে ওই জায়গাটা ফিল আপ করছে। এই ফিল আপ করার জন্য কিন্তু সামনে থেকে যখন বাতাস পেছন দিকে যাচ্ছে, একটা ফ্লো তৈরি হচ্ছে, একটা একটা বাতাসের একটা ধাক্কা তৈরি হচ্ছে, ধাক্কাটা আপনি অনুভব করতে পারছেন বাতাসের আকারে। এটা হচ্ছে বেসিক বিষয়। এখন কথা হচ্ছে এক্সটার্নাল বাতাসটা কি? এক্সটার্নাল বাতাসটা হচ্ছে আপনার যদি কোনো মুভমেন্ট না থাকে, আপনার যদি কোনো রকম মুভমেন্ট না থাকে, মুভমেন্ট না থাকার পরেও যদি সেখানে কোনো বাতাস ক্রিয়েট হয়, সেটা হচ্ছে এক্সটার্নাল বাতাস। কিরকম ভাবে? এই যে আমি এখানে বসে আছি, আমার মাথার উপর একটা ফ্যান আছে, আমি যদি সুইচটা অন করে দেই, আমি এখানে স্থির দাঁড়িয়ে থাকবো, অথচ আমি বাতাসের একটা ধাক্কা কিন্তু ফিল করতে পারবো। আমি স্থির দাঁড়িয়ে থাকার পরেও বাতাসের একটা ধাক্কা ফিল করতে পারবো। এই ধাক্কাটা কেন হচ্ছে? এই ধাক্কাটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সটার্নাল বাতাসের কারণে। অর্থাৎ এখানে কোনো একটা সিস্টেমকে কাজে লাগিয়ে, হতে পারে সেটা প্রাকৃতিক সিস্টেম, হতে পারে সেটা আপনি এনার্জি ওয়েস্ট করে আপনি সিস্টেমটাকে তৈরি করেছেন, এই সিস্টেমটা কিন্তু আপনার বাতাসের সাপ্লাই দিবে আপনাকে। এই সাপ্লাইয়ের জন্য যে বাতাসগুলো আমরা পাই, অর্থাৎ নিজের মুভমেন্ট না হওয়ার কারণে এক্সটার্নাল ভাবে বাইরে থেকে যে সাপ্লাইটা আমি পাচ্ছি, এটা হচ্ছে এক্সটার্নাল বাতাস। এখন এই জিনিসটাকে যদি আমি একটু কোড করতে চাই, দেখেন সহজে মনে রাখবেন, ইন্টারনাল বাতাস হচ্ছে সেইটা যেটা সেলফ মুভমেন্টের কারণে হয়, সেলফ মুভমেন্টের কারণে ইন্টারনাল বাতাসটা ক্রিয়েট হয়। আর এক্সটার্নাল বাতাসটা কিভাবে ক্রিয়েট হয়? এক্সটার্নাল বাতাসটা বাইরের কোনো একটা বস্তুর গতির কারণে সৃষ্টি হয়, বা অন্য কোনো ভাবে ক্রিয়েট হতে পারে, যেখানে সেলফ মুভমেন্ট হয় না। আর এই ক্ষেত্রে সেলফ মুভমেন্ট অবশ্যই হতে হবে। এখন কথা হচ্ছে, আগে যে ম্যাথটা দিয়েছিলাম সেই ম্যাথটা যদি আমি আবারও করতে যাই, দেখেন বিষয়টা, এটা ছিল আমার বৃষ্টি, যার বেগ ছিল 5 কিলোমিটার/আওয়ার। এটাকে ম্যাগনিটিউড একটু কম করা দরকার, কারণ যেহেতু 5 কিলোমিটার/আওয়ার। এখন কথা হচ্ছে, রাতুল ভাইয়া এই দিক থেকে এই দিকে গতিশীল ছিলেন, তাই না? এইভাবে সাপোজ মনে করেন যে এইভাবে 10 কিলোমিটার/আওয়ার এই স্পিডে রাতুল ভাইয়া এখান থেকে এদিকে গতিশীল ছিলেন। রাতুল ভাইয়া যখন সামনের দিকে গতিশীল ছিলেন, তখন রাতুল ভাইয়ার পেছনের যে ফাঁকা জায়গাটা, ওই পেছনের ফাঁকা জায়গাটা ফিল আপ করার জন্য কিন্তু সামনে থেকে বাতাস তাকে ধাক্কা দিয়েছে। পেছন দিকে একটা বাতাসের ধাক্কা ক্রিয়েট হয়েছে। এই ধাক্কার জন্য কিন্তু একটা বাতাসের প্রবাহ তৈরি হয়েছে। এই প্রবাহের জন্য অ্যাকচুয়ালি বাতাসের যে ফোর্সটা, এই ফোর্সটা পেছন দিকে আসছিল। অর্থাৎ যে স্পিডে রাতুল ভাই সামনের দিকে যাচ্ছিলেন, সেম স্পিডে বাতাসের ফোর্সটা কাজ করছিল পেছন দিকে। এই বাতাসের ফোর্সটা পেছন দিকে কাজ করার কারণে আমরা কিন্তু লব্ধি নির্ণয় করার সময় এই বাতাসটাকে এভাবে উল্টাই নিই। এই সেম বেগটাকে ম্যাগনিটিউড সেম রেখে এটাকে আমরা উল্টাই নিই, দেখেন। বাট এটা কি ছিল? এটা ছিল রাতুল ভাইয়ের স্পিড, রাতুল ভাই এদিকে যাচ্ছিলেন, বাট রাতুল ভাইয়ের গতির জন্য কিন্তু বৃষ্টির বেগের কোনো চেঞ্জ হবে না, এটা মনে রাখতে হবে। কোনো বস্তুর গতির জন্য বৃষ্টির বেগের চেঞ্জ হয় না। বৃষ্টির বেগের বা তার ডিরেকশনের চেঞ্জ হয় একমাত্র বাতাসের জন্য, একমাত্র বাতাসের জন্য। দেখেন, যখন রাতুল ভাই এদিকে গতিশীল হচ্ছিলেন, বাতাসটা এদিকে ক্রিয়েট হচ্ছিল, এই বাতাসটা কিন্তু এই বৃষ্টির বেগকে এফেক্ট ফেলবে, বৃষ্টির বেগের প্রতি একটা এফেক্ট ফেলবে। কিরকম এফেক্ট ফেলবে দেখেন আপনি, এই পুরো ম্যাগনিটিউডটাকে এখানে নিয়ে চলে আসেন,
এটা বাতাস, এটা বৃষ্টি। বৃষ্টি চাই সিম্পলি নিচের দিকে পড়তে, অর্থাৎ বৃষ্টি অল দ্য টাইম চাইবে সে খাড়া উল্লম্ব ভাবে উপর থেকে নিচের দিকে পড়বে। বাট এখানে তো একটা বাতাস আছে, তাই না? বাতাস তাকে ডিস্টার্ব করছে, বাতাস এইভাবে ডিস্টার্ব করছে, তখন সে কি করবে? তখন সে এই রকম একটা বেগ নিয়ে চলে আসবে এই দিকে, অর্থাৎ তার লব্ধির মানটা হবে এই বরাবর। এখন এই লব্ধির মান যখন আমরা নির্ণয় করব, সোজা হবে, যেহেতু এটা বাতাস এটা বৃষ্টি, এই দুইটার এফেক্টের ফলে আমার লব্ধি এটা হবে। দ্যাটস ওয়াই আমার লব্ধির মানটা হবে r স্কয়ার টু n স্কয়ার প্লাস 5 স্কয়ার। এটা অবশ্যই বৃষ্টি ছোট হাতে দিলাম, আর এটা হচ্ছে উইন্ড, তাই না? আচ্ছা, ম্যাগনিটিউডটা হবে 125 এইটা। এখন কথা হচ্ছে যে এখানে ইন্টারনাল কোণের মানটা কত, একটু আগে আমরা বের করছিলাম, এটা কোনো বড় বিষয় না, tan ইনভার্স 2 এটার মানটা একটু আগে বের করেছি। এটা হচ্ছে আমার প্রাইমারি লেভেলের বৃষ্টি, বাতাস এবং ছাতার ম্যাথের অ্যাপ্লিকেশন। এখন যদি আমরা একটু জটিল অঙ্কে যাই, কি হবে? আগের ম্যাথটা খুব সহজ ছিল, এখন আমরা একটু আপডেট লেভেলে গেলাম। অর্থাৎ বিষয়টা এরকম যে, পড়ে শোনাচ্ছি, পূর্ব থেকে পশ্চিম দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইছে। সিম্পলি পূর্ব থেকে পশ্চিম দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইছে। পূর্ব থেকে পশ্চিম দিকে মানে বাতাসের ডিরেকশনে যদি 15 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি গাড়ি, অর্থাৎ বাতাস যেদিকে চলছে সেই দিকে 15 কিলোমিটার পার আওয়ার বেগে একটা গাড়ি চলছে, ওই গাড়ির চালক কত বেগে বৃষ্টিকে পড়তে দেখবে যদি বৃষ্টির বেগটা হয় 5 কিলোমিটার পার আওয়ার। এখন এখানে তো বৃষ্টির বেগের কোনো দিক দেওয়া নেই, বৃষ্টির বেগের দিকটা কি হবে? সোজা উপর থেকে নিচের দিকে, এটা দেওয়ার প্রয়োজন হয় না সাধারণত, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এই ম্যাপটাকে আমরা একটু গ্রাফ আকারে লিখি, অর্থাৎ ছবির মধ্যে দিয়ে আমরা এটাকে প্রকাশ করবো। দেখেন বিষয়টা বুঝেন, বৃষ্টি সিম্পলি এখান থেকে পড়ছিল, ছোট করে দেই। আচ্ছা, এটা হচ্ছে বৃষ্টি, রেইন, এর বেগের মানটা কত ছিল? 5 কিলোমিটার পার আওয়ার। 5 কিলোমিটার পার আওয়ার বেগে বৃষ্টি পড়ছিল খাড়া উপর থেকে নিচের দিকে। এখন এখানে পূর্ব থেকে পশ্চিম, সাপোজ আমি ধরে নিলাম যে এটা পূর্ব, এটা পশ্চিম। পূর্ব থেকে পশ্চিম দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইছে। ভালো করে দেখেন, উইন্ড। এখন এই জিনিসটা বুঝতে হবে যে এটা কোন উইন্ড, কোন উইন্ড এটা। দেখেন কি বলছে এখানে, পূর্ব থেকে পশ্চিম দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইছে, অর্থাৎ কোন মুভমেন্টের আগেই এখানে একটা বাতাস ছিল, আগে থেকে একটা বাতাস ছিল, তার মানে কি এটা অবশ্যই এক্সটার্নাল উইন্ড। এই দেখেন Wx is equal to 10 কিলোমিটার পার আওয়ার। এখন পূর্ব থেকে পশ্চিম দিকে 15 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটি গাড়ি, অর্থাৎ গাড়ি গতিশীল আছে পূর্ব থেকে পশ্চিম দিকে, এই দিক থেকে এই দিকে একটা গাড়ি, সাপোজ কার, এই কারটা গতিশীল আছে 15 কিলোমিটার পার আওয়ার বেগে। বাট মজার বিষয় হচ্ছে এই যে কার যখন 15 কিলোমিটার পার আওয়ার বেগে এই দিকে গতিশীল অবস্থায় আছে, এই দিকে অর্থাৎ বাতাসের সেম দিকে, তখন কারের কারণে সৃষ্ট যে বাতাসটা, অর্থাৎ ইন্টারনাল যে বাতাসটা, ইন্টারনাল বাতাসটা কিন্তু কারের গতির বিপরীত দিকে অ্যাটাক করবে, তাই না? এই দুইটা ভেক্টরকে আমি একটু আলাদাভাবে লিখবো। দেখেন এই দিকে একটা ভেক্টর ছিল 10 কিলোমিটার পার আওয়ার, যেটা ছিল উইন্ড এক্সটার্নাল, আর উইন্ড ইন্টারনাল যেটা, সেটা কিন্তু কাজ করবে এই গতির বিপরীত দিকে, অর্থাৎ এইভাবে 15 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কারের দ্বারা সৃষ্ট ইন্টারনাল বাতাস। এটাকে সি দ্বারা না লিখে আমরা ডাব্লিউ ইন্টারনাল দিয়ে লিখতে পারি, অর্থাৎ এটা ইকুয়াল টু ডাব্লিউ ইন্টারনাল। কথা হচ্ছে যে একই অক্ষ বরাবর বা একই দিক বরাবর এখানে আমরা দুটা শের দেখতে পাচ্ছি, এটা একটা শের, এটা একটা শের। কিন্তু কথা হচ্ছে একটা জঙ্গলে তো দুইটা শের থাকতে পারবে না, তাই না? যে কোনো একটা শেরকে একটা শের কাটাকাটি করে কিছু একটা করে ফেলবে। দেখেন এখানে ছিল 10 কিলোমিটার পার আওয়ার, এখানে ছিল 15 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ওই দিকে বাতাসটা 10 কিলোমিটার পার আওয়ার বেগে ধাক্কা দিচ্ছে, এদিক থেকে 15 কিলোমিটার পার আওয়ার বেগে। তার মানে এই 15 থেকে এই 10 কাটাকাটি হয়ে যাবে, এবং অ্যাট দ্য এন্ড এই দিকে 5 কিলোমিটার পার আওয়ার এই গতিতে বাতাসটার যে লব্ধি, এই লব্ধিটা এই দিক বরাবর গমন করবে 5 কিলোমিটার পার আওয়ার বেগে। এটা হচ্ছে লব্ধি বাতাস।
লব্ধি বাতাসটা এদিকে 5 কিলোমিটার পার আওয়ার বেগে ধাক্কা দিবে। এখন কথা হচ্ছে যে এই পুরো সিস্টেমটাকে যদি আমি একটু পরিষ্কারভাবে, উপর থেকে বৃষ্টি পড়ছিল 5 কিলোমিটার পার আওয়ার বেগে, আর এই দিক থেকে এই দিক বরাবর লব্ধি বাতাস, উইন্ড আর লব্ধি বাতাসটা 5 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। তার মানে এখানে অ্যাকচুয়ালি লব্ধিটা হবে কোন দিকে? এদিক বরাবর। কারণ এই ম্যাগনিটিউডটাকে সেম রেখে আমি এটাকে নিচে নামাই নিয়ে আসলাম আমার সুবিধার জন্য। কারণ যখন আমি দুইটা ভেক্টরকে যোগ করব তখন অবশ্যই আমার পাদবিন্দুগুলো সেম হওয়া লাগবে। এখানে আগে যখন ছিল এটা ছিল শেষ বিন্দু, এটা ছিল আদি বিন্দু, মানে এটা ছিল শেষ বিন্দু, এটা ছিল এই ভেক্টরটার, এটা ছিল আদি বিন্দু। তার মানে একটু আগে যেটা ছিল সেটা হচ্ছে এই ভেক্টরটার এটা ছিল শেষ বিন্দু, আর এই বিন্দুটাতেই এই ভেক্টরটা ছিল আদি বিন্দু। আমি দুটোকে এক জায়গায় করলাম, অর্থাৎ দুই ক্ষেত্রে আমি পাদবিন্দুটাকে সেম করলাম। পাদবিন্দুটাকে যখন সেম করলাম তখন আমি লব্ধির মানটা পেয়ে গেলাম এইটা। আর এর ভ্যালুটা কত? 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এটা হচ্ছে ভ্যালু অনলি √50। ইন্টারনাল অ্যাঙ্গেলের মানটা কত হবে? থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 5 ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে আমার পরবর্তী ক্ষেত্রে থিটার মান। এখন কথা হচ্ছে এই ম্যাথগুলোতে যদি আপনার আরো পেঁচাতে চাই, কিভাবে পেঁচাতে পারি? মজার বিষয় দেখেন, এখানে আমি যে গাড়িটা বলে দিয়েছি এই গাড়িটাতেই যদি আমি বলতাম যে এত বেগে এই ঘটনাগুলো ঘটলে আমার কাঁচগুলো ভেজা পসিবল কিনা, কাঁচগুলো ভেজা পসিবল কিনা, কথা হচ্ছে যে কাঁচ ভেজা পসিবল কিনা সেটা ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সটার্নাল এবং ইন্টারনাল বাতাসটা কোন দিকে যাচ্ছে, এবং দ্বিতীয়ত গাড়ির কাঁচটা ঠিক গাড়ির সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। যেমন ধরেন সাপোজ যদি আমি আপনাকে বলে দেই যে এই ক্ষেত্রে আমার গাড়ির কাঁচগুলো গাড়ির সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল। কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল? 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল। যদি এই অ্যাঙ্গেল করে থাকে তাহলে গাড়িটা চলার সময় কাঁচগুলো ভেজা পসিবল কি না। দেখেন মজার বিষয়, গাড়িটা চলছিল এদিকে, অর্থাৎ আমি যদি গাড়ির একটা শর্ট ছবি ড্র করি, ছবিটা হবে অনেকটা এইরকম, তাই না? এইরকম, যে ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো 45 ডিগ্রি। কথা হচ্ছে যে গাড়ি তো এইভাবে চলে আসছিল, বাট বৃষ্টির লব্ধি বেগটা কাজ করে কিন্তু √50 ms কিলোমিটার পার আওয়ার এই বেগে এবং 45 ডিগ্রি কোণে। এই যে 45 ডিগ্রি কোণ অনুযায়ী কিন্তু এটা কাজ করে। এখন কথা হচ্ছে যে 45 ডিগ্রি কোণ মানে কি? অনেকটা এইরকম একটা অ্যাঙ্গেলে কিন্তু গাড়িটাতে এই বৃষ্টিটা পড়বে। তার মানে কি? সামনের কাজ অবশ্যই ভিজবে, সামনের কাজটা অবশ্যই ভিজবে, আর পেছনের কাজ দিয়ে একদম ছলকে পানিটা চলে যাবে, তাই না? মানে পানিটা অ্যাকচুয়ালি ছুঁবেও না আবার না ছোঁয়া হবে না, এমন একটা ভাবে চলে যাবে, যেহেতু দুটোই 45 ডিগ্রি, তাই ছুঁয়ে চলে যাবে। বাট যদি এখানে আমার এই যে এখানকার যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি না হয় একটু খাড়া হতো, অর্থাৎ যদি আমার অ্যাঙ্গেলের মানটা এখানে সাপোজ 60 ডিগ্রি হতো, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে কিন্তু এই বৃষ্টিটা এইভাবে চলে যেত, অর্থাৎ কাজটা কিন্তু ভিজতো না। বাট যদি আমার এই বৃষ্টির যেই লব্ধির অ্যাঙ্গেল, এই লব্ধি অ্যাঙ্গেলের থেকে যদি আমার কাজটা একটু কম অ্যাঙ্গেলে থাকে, অর্থাৎ 45 ডিগ্রির জায়গায় যদি আমার 40 ডিগ্রি বা 44 ডিগ্রিও যদি হয়, সেক্ষেত্রে একটা মজার জিনিস দেখেন, কাজটা থাকবে এইভাবে আর বৃষ্টিটা পড়বে একটু বেশি কোণে, তাই না? একটু বেশি কোণে পড়লে কিন্তু কাজটা ভিজে যাবে। তো এই জিনিসগুলো জাস্ট পরীক্ষা হলে একটু চিন্তা ভাবনা করে আপনাকে সলভটা করতে হবে যে অ্যাকচুয়ালি আমার গাড়িটা কোন দিকে চলছে, আমার ইন্টারনাল এবং এক্সটার্নাল বাতাসটা কোন দিকে, গাড়ির লব্ধি বেগটা কোন দিকে, গাড়ির লব্ধি বেগ যেদিকেই হোক না কেন গাড়ির লব্ধির বেগের দিকটা কোন দিকে, এই দিকটার উপর ডিপেন্ড করে আপনি যখন ডিসিশন নেবেন যে অ্যাকচুয়ালি আপনার সামনেটা ভিজবে না পেছনেটা ভিজবে নাকি দুটাই ভিজবে। আর এখানে যে কোণের মানটা দিয়ে দিলে অবশ্যই এইভাবে তুলনা করে দেখাতে হবে আপনাকে যে অ্যাকচুয়ালি পেছনের কাজটা ভিজছে নাকি সামনের কাজটা ভিজছে। এখন কথা হলো যে আরেকটা ম্যাথ যদি আমি দেই, মজার বিষয় দেখেন, আমার আগের ম্যাথটা ছিল এটা
সেম ম্যাথটাকে যদি আমি এটাকে উঠায় দেই, এটাকে উঠায় দিয়ে এখানে লিখলাম x কিলোমিটার পার আওয়ার, এটাকে আমি চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন আপনাকে বললাম যে x এর ভ্যালুটা কত হলে গাড়ির সামনের কাজ ভিজবে, কত হলে পেছনের কাজ ভিজবে, কত হলে দুইটাই ভিজবে, অর্থাৎ সামনের পেছনের দুই কাজটাই ভিজবে। এটা কিন্তু অ্যাডমিশন টেস্টে আসা একটা কোশ্চেন। প্রথম কোশ্চেনটা কি, কত হলে দুইটা কাজ ভিজবে। এই কোশ্চেনটা সলভ করার জন্য কিন্তু আমি একটু আগে যে ব্যাখ্যা বিশ্লেষণটা করলাম, অর্থাৎ চিন্তা ভাবনা করে যে অ্যাকচুয়ালি বাতাসের বেগটা কোন দিকে ছিল, গাড়ির বেগটা কোন দিকে ছিল, গাড়ির বেগের ফলে সৃষ্ট এক্সটার্নাল বাতাসটা কোন দিকে ছিল, এই সবগুলো যখন আমি জাস্ট ছবির মধ্যে দিয়ে দেখাবো, তারপরে কিন্তু এটা আমি রিয়েলাইজ করতে পারবো যে অ্যাকচুয়ালি সামনের কাজটা কখন ভেজা পসিবল, কখন পেছনের কাজটা ভেজা পসিবল, এবং কখন দুইটা কাজই ভেজা পসিবল। এই ক্ষেত্রে বিষয়টাকে আমরা একটু ইজি করে দেই। গাড়িটা ছিল বাস, অর্থাৎ বাসের দুই ক্ষেত্রেই জাস্ট কাজগুলো থাকে একদম খারাপ হবে, তাই না? এখানে কোনো ইন্টারনাল অ্যাঙ্গেল থাকে না, ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ বাসটা হয় অনেকটা এই রকম টাইপের, এই রকম। এটা হচ্ছে একটা বাস, অর্থাৎ এখানে এই কোণের কোনো ঝামেলা নাই, এখানে কোণগুলো হয় হরিজন্টালের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা বোঝা গেল? আচ্ছা, এখন এই ম্যাথটা আমি এখন সলভ করব। দেখেন, ম্যাথটা সলভ করার সময় আমার প্রথমে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ছবিটা আমি কিভাবে আঁকবো। ম্যাথটা সলভ করার সময় প্রথমে আমাকে অবশ্যই ছবিটা ড্র করতে হবে। দেখেন, এটা হচ্ছে একটা রাস্তা ছিল, এই রাস্তা বরাবর পূর্ব থেকে পশ্চিম দিকে, এটা ছিল আমার পূর্ব, আর এটা ছিল পশ্চিম। পূর্ব থেকে পশ্চিম দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে বাতাস বইছিল। বাতাসের বেগটা কত ছিল? উইন্ড x 10 কিলোমিটার পার আওয়ার। আর পূর্ব থেকে পশ্চিম দিকে আমার গাড়ি চলছে। আমার গাড়ি চলা মানে কি, এই দিক বরাবর গাড়ি চলছে, আমি সরাসরি লিখে দিচ্ছি, তার মানে ইন্টারনাল বাতাসটা কাজ করছে এই দিক বরাবর, তাই না? আর এটা হচ্ছে আমার বৃষ্টি। উইন্ড ইন্টারনালের মানটা ছিল x। কথা হচ্ছে যে x এর ভ্যালুটা কত হলে সামনের কাজটা ভিজবে। সামনের কাজটা ভিজে মানে কি, দেখেন আপনি, আমার গাড়ি চলছে কিন্তু এই বরাবর, তাই না? অর্থাৎ গাড়িটা এইভাবে চলছে, এইভাবে। এটা মনে করো গাড়ির মাথা, ডিকি, এটা সামনের দিকে চলছে। আচ্ছা, তার মানে গাড়িটা সামনের দিকে চলছে। এখন সামনের কাজটা আমার ভিজা লাগবে। সামনের কাজটা ভিজা মানে একটা জিনিস একটু খেয়াল করেন। দেখেন, বৃষ্টি পড়ছিল সেম এইভাবে, বৃষ্টি পড়ছিল এইভাবে। যদি সামনের কাজ ভিজতে হয়, তার মানে বৃষ্টির বেগটা অবশ্যই হরিজন্টাল ভার্টিক্যাল থেকে অবশ্যই এইভাবে হওয়া লাগবে, একটু ডান দিকে ঘুরে যাওয়া লাগবে, তাই না? একটু ডান দিকে ঘুরে যাওয়া লাগবে, অর্থাৎ বৃষ্টির বেগটা হওয়া লাগবে সিম্পলের থেকে একটু ডান দিকে। কখন এটা পসিবল? বৃষ্টির বেগটা কখন এদিক থেকে এদিকে হওয়া পসিবল? যখন আমার পূর্ব পশ্চিম রেখা বরাবর ইন টোটাল বাতাসের ভ্যালুটা ডান দিকে বেশি থাকবে। অর্থাৎ পূর্ব দিকে আমার উইন্ডের মানটা যখন পশ্চিম দিকের থেকে একটু হলেও বেশি থাকবে, তখনই কিন্তু কেবলমাত্র লব্ধির মানটা এই দিকে হওয়াটা সম্ভব, তাই না? তার মানে দেখেন, খেয়াল করে, এই এক্সটার্নাল যে উইন্ডটা, এই এক্সটার্নাল উইন্ডের থেকে ইন্টারনাল উইন্ডের ভ্যালুটা একটু হলেও বেশি থাকতে হবে, অর্থাৎ x greater than 10 কিলোমিটার পার আওয়ার। 10 কিলোমিটার পার আওয়ার বেগের থেকে একটু যদি বেশি বাতাস ওখানে হয়, অর্থাৎ কারের গতির জন্য যদি একটু বেশি বাতাস ওখানে ক্রিয়েট হয়, সেক্ষেত্রে কিন্তু এই গাড়িটা সামনের কাজটা ভেজা পসিবল। আর পেছনের কাজ ভেজার জন্য কি করতে হবে, আপনি একটা জিনিস খেয়াল করেন, পেছনের কাজ যদি ভিজতে হয়, বৃষ্টি পড়ছিল এইভাবে, যদি বৃষ্টিটা এইভাবে পড়ে, অর্থাৎ বৃষ্টিটা যদি সোজা লাইনের থেকে একটু বাম দিক থেকে পড়ে, অর্থাৎ একটু পশ্চিম দিকে মুভ করে যদি বৃষ্টিটা পড়ে, সেক্ষেত্রে কিন্তু গাড়ির পেছনের কাজটা ভেজা সম্ভব। তো এই দিক বরাবর বৃষ্টি আসা কখন সম্ভব? যখন আমার এক্সটার্নাল বাতাসের মানটা ইন্টারনালের থেকে একটু বেশি। অর্থাৎ আপনি একটু খেয়াল করেন যে প্রথমে যে গল্পটা বললাম, বাতাস যে দিক থেকে আসবে বৃষ্টি তার উল্টা দিকে যাবে। এখন বাতাস যদি এই দিক থেকে বেশি আসে,
এই দিক থেকে বাতাসটা যদি বেশি আসে সেক্ষেত্রে কিন্তু আমার লব্ধিটা এদিকে যাওয়া পসিবল, তাই না? শুধুমাত্র একটা কেসেই এদিকে আসাটা পসিবল। তো বৃষ্টি এদিকে বাতাসের দিকে বেশি আসবে কখন? যখন এক্সটার্নাল বাতাসের থেকে গাড়ির দ্বারা সৃষ্ট ইন্টারনাল বাতাসের ভ্যালুটা একটু কম হবে, একটু হলেও কম হবে, সেক্ষেত্রেই অবশ্যই এটার থেকে এটা কম হওয়া পসিবল, অর্থাৎ লব্ধিটা দিকে আসা পসিবল। অর্থাৎ 1 নম্বর কোশ্চেন অ্যান্সার ছিল এটা। 2 নম্বর কোশ্চেন অ্যান্সারটা ছিল x less than 10 km/h। এইটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন অ্যান্সার। অর্থাৎ যদি কোনোভাবে আমার গাড়ির বেগটা একটু কমে যায়, যেই এক্সটার্নাল বাতাস যেটা বলছে অর্থাৎ ঝড় বা বাতাস যেটা ছিল তার থেকে যদি আমার গাড়ির বেগটা একটু হলে কমে যায়, সেক্ষেত্রে আমার গাড়ির পেছনের কাজটা ভিজবে। কিন্তু এখন 3 নম্বর কোশ্চেনটাতে আসি, কখন দুইটা কাজ ভিজবে? দুইটা কাজ কখন ভেজা সম্ভব? যখন বৃষ্টিটা সরাসরি উপর দিক থেকে নিচের দিকে পড়ছে। যদিও এই ক্ষেত্রে আমার কাজগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ভূমির সাথে, তারপরেও যদি খারাপভাবে বৃষ্টি পড়ে তার মানে কিন্তু কাজগুলো পিছলে বৃষ্টিটা চলে যাবে, অর্থাৎ কাজগুলো কিন্তু টাচ করবে। এই টাচটা আমার দরকার। অর্থাৎ 3 নম্বর কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে এরকম, যখন x ইকুয়াল টু 10 km/h। এই বিষয়টা একটু ব্যাখ্যা করে দেই। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, দেখেন বৃষ্টি পড়ছে এদিক থেকে এদিকে, এদিক থেকে বাতাস বইছে এক্সটার্নাল, এদিক থেকে যাচ্ছে ইন্টারনাল। এখন এক্সটার্নাল ইন্টারনাল যদি ইকুয়াল হয়ে যায়, দুইটা যদি ইকুয়াল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই এই পূর্ব পশ্চিম রেখা বরাবর কোনো বাতাস কাজ করবে না। যদি কোনো বাতাস কাজ না করে তাহলে বৃষ্টি কিন্তু সরাসরি উপর থেকে নিচের দিকে পড়বে। এখানে কোনো ঝামেলা কাজ করবে না, কোনো ঝামেলা এখানে বৃষ্টি ফেস করবে না। যখন উপর থেকে সরাসরি নিচের দিকে পড়বে তখন সে গাড়ির এই কাজকেও ভিজাবে, এই কাজকেও ভিজাবে, দুই কাজকেই সে ভিজিয়ে দিবে। এটা হচ্ছে আমার 3 নম্বর কোশ্চেন অ্যান্সার।